মার্কিন সামরিক শক্তির কথা ভাবলে একটা বিশাল নেটওয়ার্কের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই নেটওয়ার্কটা বেশিরভাগ সময়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। তো এটা আসলে কিভাবে কাজ করে, এর পেছনের স্ট্র্যাটেজিটা কি, আর খরচই বা কেমন? বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এর গুরুত্বটা ঠিক কতটা, চলুন আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়গুলি একটু খতিয়ে দেখি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয়? সারা বিশ্বে আমেরিকার সামরিক ঘাঁটি ঠিক কতগুলো থাকতে পারে? একটা অনুমান করুন তো। সংখ্যাটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। প্রায় ৮০০। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। এই বিশাল সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে বিশ্বজুড়ে মার্কিন সামরিক উপস্থিতি আসলে কতটা ব্যাপক আর কতটা সুদূর প্রসারী। আর এই যে বিশাল নেটওয়ার্ক, এর একটা বড় অংশই কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে জড়ো হয়ে আছে। তো আজকের আলোচনাটা আমরা মূলত এই অঞ্চলকে কেন্দ্র করে করব। আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই উপস্থিতিটা এত জরুরি, এর পেছনে খরচটা কেমন, আর এর আসল মূল্যটা ঠিক কী। তাহলে সবার প্রথম প্রশ্নটাই আসে, ইন্দো প্যাসিফিকের মার্কিন সামরিক বাহিনীর এত বড় উপস্থিতির কারণটা কি? মানে তাদের কৌশলগত ভিত্তিটা ঠিক কোথায়? দেখুন, মার্কিন সরকারের ভাষ্যমতে জাপান আর দক্ষিণ কোরিয়া তাদের উপস্থিতির পেছনে ৬টা প্রধান কৌশলগত সুবিধা আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো, আর যে কোনো জরুরি পরিস্থিতিতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। আর এই স্থিতিশীলতা কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত যে বাণিজ্য পথগুলো আছে সেগুলোকেও সুরক্ষিত রাখতেও সাহায্য করে। আর এই পুরো কৌশলের একদম কেন্দ্রে যদি কিছু থাকে, সেটা হলো গুয়াম দ্বীপ। এশিয়া জুড়ে মার্কিন শক্তি দেখানোর জন্য এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনস গুয়ামকে একটা দারুণ নামে ডাকে, বর্ষার ডগা। এই একটা কথাই কিন্তু গুয়ামের কৌশলগত গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। ভাবুন তো, সম্ভাব্য সংঘাতের এলাকাগুলো থেকে এটা এতটাই কাছে যে মার্কিন সামরিক কৌশলে এর ভূমিকা আসলে অসীম। আচ্ছা, এই যে এত বড় একটা কৌশলগত উপস্থিতি, এর পেছনে তো একটা বিরাট খরচের ব্যাপারও আছে, তাই না? তো এখন আসা যাক সেই খরচের হিসাবে। এই বিশাল সামরিক আয়োজনের টাকাটা আসে কোত্থেকে? চলুন টাকার অঙ্কগুলো একটু দেখা যাক। মার্কিন সরকারের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও এর তথ্য যদি দেখেন, ২০১৬ থেকে ২০১৯ এই ৪ বছরে শুধু জাপান আর দক্ষিণ কোরিয়াতেই নিজেদের সেনা রাখার জন্য আমেরিকার খরচ হয়েছে $৩৪.৩ বিলিয়ন। ভাবা যায় অঙ্কটা কি বিশাল? তবে পুরো খরচটা কিন্তু আমেরিকা একা দেয়নি। ওই একই সময়ে জাপান সরাসরি $১২.৬ বিলিয়ন দিয়েছে। আর এখান থেকেই বার্ডেন শেয়ারিং বা দায়িত্ব ভাগাভাগির ধারণাটা আসে, মানে যেখানে মিত্র দেশগুলো এই খরচের একটা অংশ বহন করে। আর দক্ষিণ কোরিয়া দিয়েছে $৫.৮ বিলিয়ন। তো বুঝতেই পারছেন, এই দুটো দেশের আর্থিক সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে খরচের বোঝাটা অনেকটাই কমিয়ে দেয়। এখানে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এই দেশগুলো কে কত টাকা দিয়েছে তার একটা হিসেব দেখতে পাচ্ছেন। এই টাকাটা মূলত ব্যবহার করা হয় শ্রমিকের বেতন, বিভিন্ন নির্মাণ কাজ আর অন্যান্য পরিষেবার খরচ মেটানোর জন্য। মানে এটা পরিষ্কার করে দেয় যে কিভাবে এই বিশাল খরচের ভারটা ভাগাভাগি করে নেওয়া হয়। আচ্ছা, স্ট্র্যাটেজি আর টাকা পয়সার বাইরেও এর এমন কিছু প্রভাব আছে যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। চলুন এবার সেই চোখের আড়ালে থাকা পরিবেশগত দিকটা একটু দেখি, যা দূষণের এক লম্বা ইতিহাস তৈরি করেছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। একদিকে মার্কিন সামরিক বাহিনী নিজেদেরকে বিশ্ব পরিবেশ নেতা হিসেবে পরিচয় দেয়, কিন্তু অন্যদিকে ফরেন পলিসি ইন ফোকাসের রিপোর্ট বলছে বিদেশের ঘাঁটিগুলো পরিষ্কার করার ব্যাপারে তারা এক ধরনের দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে চলে। এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণগুলো কিন্তু বেশ পরিষ্কার। যেমন ধরুন, বিদেশের ঘাঁটি পরিষ্কার করার জন্য আলাদা কোনো বাজেটই নেই। ব্যবস্থা নেওয়া হয় শুধু তখনই যখন বিপদটা আসন্ন এবং গুরুতর হয়। আবার কোনো ঘাঁটি যখন আয়োজক দেশকে ফিরিয়ে দেয়া হয়, তারপর আর কোনো পরিষ্কারের কাজ করা হয় না। এমনকি অতীতে কী দূষণ হয়েছে তা খুঁজে বের করারও কোনো নিয়ম নেই। তো এর আসল ফলাফলটা কি দাঁড়াচ্ছে? এই উক্তিটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। জাপান বা জার্মানির মতো দেশগুলো আমেরিকাকে দূষণ পরিষ্কার করতে বাধ্য করতে পারে, কিন্তু অপেক্ষাকৃত কম উন্নত দেশগুলোতে প্রায় কোনো পরিষ্কারের কাজই হয় না।
তার মানে কি দাঁড়ালো? দূষণ পরিষ্কার হবে কিনা সেটা দূষণের পরিমাণ দেখে ঠিক হয় না, বরং ওই দেশের রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে। চলুন এবার আবার বড় প্রেক্ষাপটে ফেরা যাক। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন উপস্থিতির পেছনে যে মূল ভূ-রাজনৈতিক উত্তেজনাটা কাজ করছে সেটা হলো চীনের সাথে তাদের বাড়তে থাকা প্রতিযোগিতা। নৌশক্তির দিকে তাকালে পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের আছে 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে ভাসমান বিমান ঘাঁটি, আর চীনের আছে মাত্র 3টে। এই সংখ্যাটাই দেখিয়ে দেয় যে বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনে আমেরিকা এখন ঠিক কতটা সুবিধাজনক অবস্থানে আছে। এর জোরেই তারা পৃথিবীর যে কোনো প্রান্তে খুব দ্রুত সামরিক শক্তি পৌঁছে দিতে পারে। প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রেও এই পার্থক্যটা বিশাল। দেখুন, 2025 সালের জন্য আমেরিকার বাজেট হল $886 বিলিয়ন, আর চীনের প্রায় $296 বিলিয়ন। এই বিপুল পরিমাণ টাকায় আমেরিকাকে প্রযুক্তি আর প্রশিক্ষণের দিক থেকে এগিয়ে রাখে। কিন্তু ছবিটা আসলে এত সহজ নয়। চীন কিন্তু খুব দ্রুত নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক করে তুলছে। তারা এখন অ্যান্টিশিপ মিসাইলের মতো নতুন প্রযুক্তির উপর জোর দিচ্ছে। এই মিসাইলগুলো বিশেষভাবে বানানোই হয়েছে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করার জন্য। আর এটাই কিন্তু ক্ষমতার ভারসাম্যে ধীরে ধীরে একটা পরিবর্তন আনছে। তাই শুধু সংখ্যা দিয়ে পুরো ব্যাপারটা বোঝা সম্ভব না। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই এসে দাঁড়ায়, নিজের দেশ থেকে এত দূরে গিয়ে শক্তি প্রদর্শনের আসল মূল্যটা ঠিক কী? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু এই বিশাল সামরিক উপস্থিতির কৌশলগত, আর্থিক, পরিবেশগত সব দিকগুলো জড়িয়ে আছে, যা আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে।